খবর বিস্তারিত। ইঞ্জিনের ত্রুটি নয়, পাইলটের মারাত্মক ভুলে ভেঙে পড়েছিল তাইওয়ানের ট্রান্স এশিয়া এয়ারওয়েজের বিমান। এই ভুলের মাসুল গুনতে হলো 38টা প্রাণের বিনিময়ে। ইঞ্জিনের ত্রুটি নয়, পাইলটের মারাত্মক ভুলেই ভেঙে পড়েছিল তাইওয়ানের ট্রান্স এশিয়া এয়ারওয়েজের বিমান। গত ফেব্রুয়ারিতে তাইপের সংশান বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার মিনিট 3 মধ্যেই তাইওয়ানের এক নদীতে ভেঙে পড়েছিল ট্রান্স এশিয়া এয়ারওয়েজের এই বিমান। একটি ব্রিজে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে গিয়ে পড়েছিল। এই দুর্ঘটনায় প্রাণ হারান 43 জন। তদন্তে নেমে দেখা যায় পাইলট ভুল করে ইঞ্জিনের বোতাম টিপে বন্ধ করে দেন। ককপিটে ভয়েস রেকর্ডারে ধরা পড়ে পাইলট বলছেন, এ বাবা, ভুল করে অন্য একটা বোতাম টিপে দিয়েছি। ইঞ্জিন বন্ধ হওয়ার বিমানের অন্য অংশগুলো বন্ধ হতে শুরু করে। ততক্ষণে বিমান টেক অফের পরে উপরে উঠতে শুরু করেছে, কিন্তু বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় তৎক্ষণাৎ গুত্তা করে দ্রুত নিচে নামতে শুরু করে। বিমানের পাইলটের আর বিশেষ কিছু করার ছিল না, ভুল যা হওয়ার তা হয়ে গিয়েছিল। ভুলের মাসুল গুনতে হলো 38টা প্রাণের বিনিময়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার নয়াদিল্লিতে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে 4.5 লক্ষ কোটি বিনিয়োগ ও 18 লক্ষ কর্মসংস্থানের উদ্দেশ্যে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন মোদী। বুধবার নয়াদিল্লিতে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে 4.5 লক্ষ কোটি বিনিয়োগ ও 18 লক্ষ কর্মসংস্থানের উদ্দেশ্যে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নয়া এই প্রকল্পের জন্য একটি লোগোরও সূচনা করেছেন মোদী। বুধবার ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করে নরেন্দ্র মোদী বলেন, এখন শিশুরাও কলম চায় না, মোবাইল ফোন ওদের সব থেকে বেশি আকর্ষণ করে। শিশুরাও ডিজিটালের ক্ষমতা বুঝে। ভারতে শুধুমাত্র ঐতিহ্য ও জনসংখ্যা নিয়ে ভাবলেই চলবে না, বর্তমান ও আগামী সময়ে ডিজিটাল ক্ষমতা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন মোদী। বলেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে না চললে দুনিয়া এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ব। সেই সঙ্গে দেশে যেভাবে প্রযুক্তি ব্যবহার করা তার ব্যাপারে সতর্ক বার্তাও শোনা গিয়েছে মোদীর গলায়। भारत के भविष्य को बदलने का एक खाका खींचा है। वक्त बहुत तेजी से बदल चुका है। पहले हम लोग कभी किसी परिवार में जाते थे, छोटे बच्चे से बात करते थे, तो बच्चा क्या करता था, अगर आपके चश्मे हैं तो खींच के ले लेता था, या आपके जेब में इंडिपेंड है तो उसको उठाता था। लेकिन आज आप मार्क करना, वो न चश्मे को हाथ लगाता है, न इंडिपेंड को हाथ लगाता है, वो आपका मोबाइल फोन छीनता है, मार्क करना और अपना शुरू कर देता है। और अगर जैसा चाहे वैसा ऑपरेशन नहीं होता है तो रोने लग जाता है। यानी वो बाकी कुछ समझे या न समझे, डिजिटल ताकत को समझता है। বলেন, আমরা দেশে ডিজিটাল বিভাজন হতে দিতে পারি না। এক শ্রেণীর মানুষ প্রযুক্তি ব্যবহার করতে পারবে, অন্য শ্রেণী অর্থের অভাবে পিছিয়ে পড়বে, তা কখনোই মেনে নেওয়া যায় না। এদিন দেশের স্টার্ট আপ সংস্থাগুলিকে উৎসাহ দিতে সরকারকে আহ্বান জানান মোদী। I dream of a digital India where 1.2 billion connected Indians drive innovation. I dream of a digital India where knowledge is strength and empowers the people. I dream of a digital India where access to information knows no barriers. ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে দেশের 2.5 লক্ষ গ্রামে ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু করা হবে। 1 লক্ষ কোটি টাকায় তৈরি হবে ডিজিটাল লকারি এডুকেশন, ই হেলথ ও ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। ডিজিটাল ইন্ডিয়া মিশনে 2.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ ঘোষণা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা $7 বিলিয়ন মার্কিন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি, টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, ভারতী এয়ারটেলের সুনীল ভারতী। ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম লক্ষ্যই হল সমস্ত পঞ্চায়েত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই পৌঁছে দেওয়া এবং সমস্ত গুরুত্বপূর্ণ শহরে ওয়াইফাই হটস্পট তৈরি করা। 2019 সালের মধ্যে পুরো প্রকল্পটি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে ডিজিটাল ইন্ডিয়ার। এই প্রকল্পের ব্যবহার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং ব্যাংকিং সব ক্ষেত্রেই করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালে ত্রিপুরা রাজ্যভিত্তিক বন মহোৎসবের সূচনা হয় পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর এইচএস স্কুল মাঠে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে বুধবার 2015 সালে ত্রিপুরা রাজ্য ভিত্তিক বন মহোৎসবের সূচনা হয়। পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর এইচএস স্কুল মাঠে আয়োজিত এই রাজ্যভিত্তিক উৎসবের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বন মহোৎসব অন্য সকল উৎসব থেকে আলাদা। বন মহোৎসবে আলাদা গুরুত্ব রয়েছে। বন মহোৎসব জীবনকে রক্ষা করার উৎসব। পাশাপাশি তিনি বলেছেন, সারা পৃথিবীতে বন সৃষ্টিতে যে 10টি রাষ্ট্রের অবদান রয়েছে তার মধ্যে ভারতবর্ষ একটি দেশ। মুখ্যমন্ত্রী একটি স্কুল মাঠে একটি গাছের চারা লাগিয়ে এবং বেলুন উড়িয়ে এ বছরের এই উৎসবের সূচনা করেন। বন মহোৎসব আর 5-10টা উৎসবের মতো না, এর একটা স্বকীয়তা আছে, স্বাতন্ত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, তার আলাদা গুরুত্ব আছে, তাৎপর্য আছে। আমরা মনে করি বন মহোৎসব প্রকৃত অর্থে অন্য নামে জীবনকে রক্ষা করার উৎসব, জীবনকে প্রলম্বিত করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করার গুরুত্বপূর্ণ উৎসব। সারা পৃথিবীতে প্রথম যে 10টি রাষ্ট্র বন সৃজনে শ্রেষ্ঠত্বের দাবিদার, তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী নরেশ জমাতিয়া, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। এ বছরের রাজ্যভিত্তিক বন মহোৎসবের স্লোগান হলো হাওড়া বাঁচান ও হাওড়াকে পরিচ্ছন্ন রাখুন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রাজ্যভিত্তিক বন মহোৎসব। এখন প্রতিটি মহকুমাতেই পালিত হবে এই উৎসব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। যাওয়ার সময় শক্তিশালী ঢেউয়ের সম্মুখীন হয়ে ডুবে যায় ফেরিটি। ফিলিপাইন্সে ফেরি দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 34 জন। বৃহস্পতিবার 173 জনকে নিয়ে মধ্য ফিলিপাইন্সের উপকূল দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ঢেউয়ের সম্মুখীন হয়ে ডুবে যায় ফেরিটি। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে 118 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি এবং বেসরকারি নৌযানগুলি এখনও নিখোঁজ। 21 জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। কিম নির্ভানা নামের কাঠের তৈরিটি ওরমুখ শহর থেকে যাত্রীদের নিয়ে কেমুটেস দ্বীপের ছোট্ট শহর পিলারের দিকে যাচ্ছিল। দুপুরের দিকে শক্তিশালী ঢেউয়ের সামনে পড়ে ফেরিটি আর ভারসাম্য রাখতে পারেনি। 7,000 বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি ফিলিপাইন্স অত্যন্ত অসুরক্ষিত ফেরি ব্যবস্থা প্রচলিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পণের দাবিসহ স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় এক গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বধূর বাপের বাড়ির লোকজনের। ঘটনাটি ঘটেছে জুলাইবাড়ির বলিপাথর এলাকায়। অভিযুক্ত স্বামী সমীর পাটারিকে রাধাকিশোরপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বাইখোড়া থানার হাতে তুলে দিয়েছে। 10 বছর আগে জুলাইবাড়ির দেবদারুর বাসিন্দা পেশায় কৃষক হারাদন সিনহা তার মেয়ে শিল্পীকে সামাজিকভাবে বিবাহ দেয় জুলাইবাড়ির বলিপাথরের সমীর পাটারির সাথে। হারাদন সিনহার অভিযোগ, বিয়ের সময়তে নগদ 70,000 টাকা সহ স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র তুলে দেয় সমীরের পরিবারকে। কিন্তু বিয়ের পরই নানা কারণে মদমত্ত অবস্থায় শিল্পীর উপর অত্যাচার করত সমীর, চাইতো আরো পণ। গত 2-3 বছরে শিল্পীর বাবা মেয়েকে সুখী রাখতে রাবার বাগান সহ একটি অটো গাড়ি কিনে দেয় সমীরকে। তারপরও অত্যাচার কমেনি। বুধবার রাতে মদমত্ত অবস্থায় সমীর বাড়িতে ফিরে ব্যাপক মারধর করে শিল্পীকে। শেষ পর্যন্ত মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। বাড়ির পার্শ্ববর্তী মানুষরা শিল্পীকে প্রথমে জোলাইবাড়ি, পরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। গোমতী জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আমার বোন শিল্পী ঘোষ, শিল্পী সিনহা, উনি গত 9 বছর আগে সমীর পাটারির সঙ্গে বিয়ে হয়। এখন গতকালকে যে ঘটনাটা হয়েছিল, এটা আমার বোনকে সে প্রচণ্ড মারধর করার পর বিষ খাইয়ে দেয়। এই বোনজামাইটার অবৈধ সম্পর্ক আছে অন্য মহিলার সঙ্গে। তো আমরা যখন এই ঘটনাটা জানতে পারি, আমার বোন বিষ খায়। বিষ খাওয়ার পর আমাদেরকে খবর দেয় আজ সকালবেলা। তো আমরা হাসপাতালে আইয়া দেখার পর আমার বোন মৃত। তো
এর জন্য আমরা উপযুক্ত শাস্তি চাই। আমার বোন কেন আমার বোনের সহিত এরকম। এদিকে শিল্পীর বাবা হারাদন সিনহা বাইখরা থানায় মেয়েকে হত্যার অভিযোগ জানায়। মরসদ খাইয়া ইয়া অন্যদিকে তার চরিত্র খারাপ আছে, অন্যদিকে এরপরে হেমতন আইয়া সবসময় মারধর করে যাওয়াই, আমি তার শাস্তি চাই। রাধাকিশোরপুর থানার পুলিশ স্বামী সমীর পাটারিকে গোমতী জেলা হাসপাতাল থেকে গ্রেপ্তার করে বাইখরা থানার হাতে তুলে দেয়। শিল্পীর একটি 9 বছরের পুত্র সন্তান রয়েছে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। 2রা জুলাই থেকে 1 মাসব্যাপী 66তম বনমহোৎসবের সূচনা করেন গোকুলনগরস্থিত টিএসআর এর প্রথম বাহিনী। বনমহোৎসব ছাড়াও আরো অনেক পরিকল্পনা এদিন হাতে নেওয়া হয়েছে। 2রা জুলাই থেকে 1 মাসব্যাপী 66তম বনমহোৎসবের সূচনা করেন গোকুলনগরস্থিত টিএসআর এর প্রথম বাহিনী। বনমহোৎসব ছাড়াও আরো অনেক পরিকল্পনা হাতে নেন প্রথম ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকাল 6টা থেকে বৃক্ষরোপণ, সাফাই অভিযান, ম্যালেরিয়া নির্মূল অভিযান শুরু হয়। প্রথমে মধুপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান করে বৃক্ষরোপণ এবং ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যে স্প্রে মেশিনের সাহায্যে ব্যবহার করেন। তাছাড়া তিলকদেব্রহ্ম পাড়ায় সাফাই অভিযান এবং ম্যালেরিয়া নির্মূল অনুষ্ঠান করে 13 জন উপজাতীয় অংশের জনগণকে প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী ছাতা বিতরণ করেন। কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরী বৃক্ষরোপণের সূচনা করেন। এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ব্যাটালিয়নের 9 কৃতি ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া একটি বিপিএল পরিবারের ছাত্রীকে সাইকেল বিতরণ করেন। অন্যদিকে হাসপাতালের রোগীদের মধ্যে কমান্ড্যান্ট মিষ্টি বিতরণ করেন। অনুষ্ঠানে বিধায়ক নারায়ণ চৌধুরী, প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী, ডেপুটি কমান্ড্যান্ট ফণীন্দ্র জমাতিয়া উপস্থিত ছিলেন। 1 মাসব্যাপী বনমহোৎসবের নাম দেওয়া হয় একটি গাছ একটি জোয়ান। প্রথম ব্যাটালিয়নে 1047 জন রয়েছে। প্রত্যেকে একটি করে বৃক্ষরোপণ করে যত্ন সহকারে বাঁচানোর দাবি রাখেন। আজকে 66তম বনমহোৎসব, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গাছ একটি প্রাণ, গাছ একটি জীবন, গাছ পরিবেশকে রক্ষা করে। আমাদের আজকের যে প্রধান অনুষ্ঠান বনমহোৎসব, আমাদের বিগত যে কয়েক বছরের অভিজ্ঞতা বনমহোৎসব করতে গিয়ে, সেই অভিজ্ঞতার থেকে আমরা এবারের বনমহোৎসবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাটালিয়নে সমস্ত র্যাঙ্ক মিলিয়ে আজকের দিনে স্ট্রেংথ হচ্ছে 1087। আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশের উপর আস্থা হারিয়ে এবার বাজার ব্যবসায়ীদের মদ বিরোধী অভিযান। উদ্ধার হয় প্রচুর দেশীয় বিলেতি মদ। ঘটনাটি ঘটেছে খোয়াই অফিস রোড এলাকায়। খোয়াই থানার নিয়মিতভাবে মদ বিক্রেতারা চাঁদা দেওয়াতে পুলিশ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান বন্ধ করে দিয়েছে খোয়াই শহরে। জেলা ও মহকুমা পুলিশের উপর আস্থা হারিয়ে বুধবার সন্ধ্যা থেকেই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডি জোনের ব্যবসায়ীরা মদ বিরোধী অভিযানে নামে অফিস রোড এলাকায়। 20-25 জন ব্যবসায়ী অফিস রোডের বিভিন্ন ডিভাইজারের আনাচে কানাচে হানা দিয়ে উদ্ধার করে প্রচুর সংখ্যক দেশি ও বিলেতি মদের বোতল। ব্যবসায়ীদের অভিযানে এত সংখ্যক মদের বোতল উদ্ধার হওয়ার পর আতঙ্কিত ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে খোয়াই থানায় ও সুভাষ পার্ক ফাঁড়ি থানায় খবর করে। পুলিশ ঘটনার খবর পাওয়া সত্ত্বেও অফিস রোডে পৌঁছায় 2 ঘন্টা পরে। খোয়াই থানার ওসি সহ আসে বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসে অতিরিক্ত পুলিশ সুপারও। পুলিশের নিয়মিত টহলে মাসে যে পরিমাণ মদ আটক হয় তার চেয়েও বেশি অবৈধ মদ উদ্ধার হয় বাজার ব্যবসায়ীদের হাতে। পুলিশের সঙ্গে মদ বিক্রেতার যে গোপন বাণিজ্য চলছে তা খোয়াইয়ের সাধারণ মানুষ এই অভিযানেই স্পষ্টতই বোঝা গেছে। পুলিশের উপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, পুলিশ ও প্রশাসন ওই অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান করুক বা নাই করুক, তারা নিয়মিত এই অভিযান চালিয়ে যাবে। যে কাজ পুলিশের দ্বারা হয় না সেই কাজ বাজার ব্যবসায়ীরা করে দেখিয়ে দেওয়াতে পুলিশের ইজ্জতে হাত পড়েছে। পুলিশের থেকে আমরা 2 ঘন্টার সময় অপেক্ষা করছি যে পুলিশ কখন আইব। তখন মদ ব্যবসায়ীরা অলরেডি তারা সারিবদ্ধভাবে আমরা আক্রমণের প্ল্যান করতেছে। তখন আমরা ব্যবসায়ীরা সেকেন্ড টাইম আবার একটা দোকানে ঢুকে আক্রমণ করার চেষ্টা করছে। চেষ্টা করার পর আমি যে জোন সেক্রেটারি হিসেবে আমি উদ্যোগ দিছি, বাইরেছি সবাই কইছি আমার প্রেসিডেন্ট জোন যে প্রেসিডেন্ট আছে ওনারা একটা নাম বিজুস দেব, উনি বিমল মোদক আছে, উনি আমার এক্সিকিউটিভ মেম্বার
ধনঞ্জয় মুখার্জি আছে এক্সিকিউটিভ মেম্বার, হ্যাঁ, বিজয় দাস আছে এক্সিকিউটিভ মেম্বার। তারা সবাই একটা কেন্দ্র আমরা উদ্যোগ নিয়েছি। সাধারণ দোকানদার যারা আছে সবাই আমরা সহযোগিতা করছে, যেন আগামী দিন সহযোগিতা করে প্রশাসন কি করলো না করলো, আমরা যেহেতু রুজি রুটি এই এলাকা, আমরা উদ্যোগ আমরা নিমু। পুলিশ কি করলো না করলো, সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা তারা প্রকাশ্যে কয়, আমার দোকানে ঢুকে গেছে যে পুলিশটাকে খবর দিছে যে আমি নাকি বা আমরা দোকানদার নাকি থানাতে জানাই যে তারা মদ বিক্রি করে, সে আইছে আমরা ইয়ে করে। উল্লেখ্য, খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ 2013 সালে খোয়াই জেলার দায়িত্ব নেবার পর থেকেই পুরো জেলাতে অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে অবৈধ মদ বিক্রি, রমরমা জুয়া আর নেশাদ্রব্য বিক্রি। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে জেলার 5 থানা ও 2 ফাঁড়ি থানার মাসিক ইনকামও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে লাঠিপেটা করার অভিযুক্তের শাস্তির দাবিতে গণবিক্ষোভ কর্মসূচির মাধ্যমে 12 জনের এক প্রতিনিধি দল লিখিত অভিযোগ তুলে দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট। সোনামুড়া পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বৃহস্পতিবার যাত্রাপুর থানায় গণবিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ডেপুটেশনে সোচ্চার হয় 2 শতাধিক নারী পুরুষ। এসডিপিওর অনুপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচির পক্ষে 12 জনের এক প্রতিনিধি দলের সুনির্দিষ্ট লিখিত অভিযোগের প্রতিলিপি গ্রহণ করেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, 30 জুন সকাল 10টায় এক বিতর্কিত রাবার বাগানকে কেন্দ্র করে বর্বরিচিত কায়দাকার বাগান মালিক আব্দুল মমিনের স্ত্রীকে যারা সংঘবদ্ধ হয়ে লাঠিপেটাই করে আহত করেছে, তাদের কেন পুলিশ গ্রেপ্তার করছে না? এরই প্রতিবাদে এদিন দলমত নির্বিশেষে যাত্রাপুর থানা প্রশাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে বলা চলে জনরোষের রোপণে বিক্ষোভ কর্মসূচি। জনগণের দাবি, যারা এই গৃহবধূকে মারাত্মকভাবে আহত করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চায় হিমতপুর গ্রামবাসী। আমরা ধরে দিলাম, হে আসামি থানায় কেন বাড়ি গেল সারা হইলো, আমরা এটা জবাব চাই। এই লোকে বহু মানুষ মারছে, মিডিয়ার এক বজ্জর বজ্জরে জীবনে মারিয়ে গেছে। আমি যদি না থাকতাম হেরে মরা হয়তো গর্ত করছে, গর্ত বিদ্যা হালাতো সাউদি ধরে রাখছে। মানুষ মারা কোন জায়গায় শিখছে? মানুষ মারা কোন নাই, মানুষ মারা একজন কি করে চাইলো? আসলে একজন 7জন হইলো, সেই কি দেখতেছে না? 6 ঘন্টার ভিতরে বিচার হবে। বক্তৃতার মধ্যে বলছিল মানিক সরকার যে 6 ঘন্টার মধ্যে বিচার হবে, কিন্তু সেই বিচার কোথায় এখন? আমাদের নারীরা এইভাবে মারি ফিরি ফেলা রেখেছে 4 জন পুরুষে একসাথে, তার কি বিচার নাই? আমরা আজকে নারীরা থানাতে আসছি, আমরা যাবো না যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। এদিকে বেলা 12টায় দক্ষিণ মহেশপুর কাকুরি নদীর সংহতি ব্রিজ থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে কাঠালিয়া বাজার এলাকা পরিক্রমা শেষে যাত্রাপুর থানার সামনে সামিল হয় নারী পুরুষ। বিক্ষোভ জমায়েতে আওয়াজ উঠে অবিলম্বে অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার 3 ছেলেকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন গ্রামের নারী পুরুষ নির্বিশেষে। এদিকে ডেপুটেশন শেষে যাত্রাপুর থানার পুলিশ অফিসার দুলাল দত্ত জানান, বিষয়টা নিয়ে সুনির্দিষ্ট তদন্ত করে কার্যকারী ভূমিকা গ্রহণ করবেন। গ্রাম পঞ্চায়েতের অধীনে হিম্মতপুর 2টা মুসলিম পরিবারের মধ্যে সম্পত্তির বিষয়ে বিরোধ ছিল। তো একটা পরিবারের মহিলা রাবার বাগানে গেছিল দেখতে, সেখানে ওনাকে মারধর করেছে ওই বিরোধী পক্ষ। মারধর করে ওনাকে হাসপাতালে আনছে, কেস দিয়েছে। তো আমরা কেস নিয়েছি, কেসের যে ধারা এসেছে, কেসের যে ইনগ্রিডিয়েন্টস সেই অনুসারে জামিনযোগ্য ধারা, এবং আমরা 4 জন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছি, আমরা কোর্টে পাঠিয়েছি এবং আমরা ইনভেস্টিগেশন করছি। এখন জামিন পেয়েছে, সেই জন্য মানুষের কিছু এখানে বিক্ষোভ আছে, তারা আমার এখানে ডেপুটেশন দিয়েছেন। আমি বলেছি যে কেসের ইনগ্রিডিয়েন্টস সেই অনুসারে আমরা কেস নিয়েছি এবং আমরা ফরওয়ার্ড করেছি। যদি কোনো ম্যাটেরিয়ালস আরও থাকে সেটা আমরা ইনভেস্টিগেশনে নিয়ে নেব এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।
এখন দেখার বিষয়, একজন মহিলাকে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে লাঠিপেটার পরও পুলিশ আরও কি তথ্য গ্রহণের অপেক্ষায় রয়েছে। এদিকে গত 3 দিন ধরে কাঠালিয়া হাসপাতালে শারীরিক চিকিৎসা চলছে আহত গৃহবধূর কুলসুম বেগমের। অপরদিকে গ্রামে চলছে অভিযুক্ত মুশারফের পরিবারের বিরুদ্ধে যথেষ্ট উত্তেজনা। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। একই রাতে পরপর 3বার চুরি, এই নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগরের আদর্শ কলোনিতে। এক রাতে পরপর 3 বাড়িতে চুরি, এই নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগরের আদর্শ কলোনিতে। বাড়ির মালিক দীপক দেবনাথ জানান, তার একটি ঘরের জানালা ভেঙে একদল চুরিরা ঘরে প্রবেশ করে। চুরি হওয়ার আগের দিন বন্ধন থেকে টাকা এনেছিল, যার মধ্যে 35,000 টাকা ছিল আলমারির মধ্যে। টাকা নিয়ে যায় এবং কানের 2 জোড়া দোলও নিয়ে যায়। এছাড়া আরো স্বর্ণ ও রূপার গহনা নিয়ে যায় বলে জানান। অন্যদিকে একই রাতে এলাকার শ্যামল দেবনাথের বাড়িতে দরজা খুলে চোরের দল প্রবেশ করে 39,000 টাকা নিয়ে যায়। এইদিকে একই এলাকায় পরশুরাম দেবনাথের বাড়িতেও চোরের দল হানা দিয়ে স্বর্ণের জিনিস নিয়ে যায় বলে খবর। বিশালগড় থানার পুলিশ এসে তদন্ত চালাচ্ছে বলে খবর। কালকে রাত্রেবেলা চুরি হয়েছে আর কি। কোন বাড়ি? কার বাড়ি? আমার বাড়িতে। আমার নাম? আমার নাম দীপক দেবনাথ। কোন জায়গা এটা? এটা গোকুলনগর আদর্শ কলোনি। আপনার কালকে রাত্র প্রায় 1টা নাগাদ আমি ঘুমাইছি। ঘুমানোর সময় আমি পুরা বাড়ি চেক করে ঘুমাইছি, টর্চ দিয়ে পুরা বাড়ি দেখে টেকে ঘুমাইছি। ঘুমানোর পরে তারপর রাত্রেবেলা আর আমি কোনো কিছু বুঝতে পারি না। ওই পেছন দিকে আপনার জানালাটা ভেঙে ঢুকছে। ঢোকার পর এটার মধ্যে এখানে প্রায় মনে করেন আমার 35 থেকে 40,000 টাকার মতন ক্যাশ আছিল। হ্যাঁ, বন্ধন থেকে তুলছিলাম। হ্যাঁ, এরপরে মনে করেন সোনের জিনিস আছিল বা রূপার জিনিস আছিল, প্রায় 1 লাখ টাকার উপর জিনিস। পরপর বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভায় বিভিন্ন এলাকায় চোরের দলের তাণ্ডবে অতিষ্ঠ জনগণ। প্রাথমিক ধারণা, স্থানীয় কিছু যুবকেরা এই ধরনের কাজ করছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস। এ সময় প্রতিটি মসজিদ সহ বিভিন্ন ইফতার পার্টিগুলিতে রোজাদারদের ইফতার করানো হয়। এদিন এই চিত্র লক্ষ্য করা গেল সোনামুড়া টাউন মসজিদ প্রাঙ্গণে। সারা বিশ্বের সাথে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের লোকদের চলছে পবিত্র রমজান। 1 মাস ব্যাপী কঠোর ব্রত পালনের মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীরা রমজান পালন করেন। আর সারাদিন উপোস থাকার পর ইফতার রমজানের আনন্দের একটি মুহূর্ত। রোজদারদের ইফতার করানোর মধ্যেও বিশেষ একটি সোয়ার রয়েছে। আর এরই প্রতিফলন লক্ষ্য করা যায় রমজান মাসে প্রতিটি মসজিদ সহ বিভিন্ন ইফতার পার্টিগুলিতে রোজদারদের ইফতার করানোর মধ্য দিয়ে। এমনি একটি চিত্র লক্ষ্য করা গেছে সোনামুড়া টাউন মসজিদ প্রাঙ্গণে। রমজান মাসে প্রতিদিনে মুসলিম অংশের কেউ না কেউ মসজিদে ইফতারের ব্যবস্থা করে। বিভিন্ন ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, বুট, বিভিন্ন ধরনের তেলে ভাজা, খেজুর সহ নানা ফল। প্রতিদিনই টাউন মসজিদ প্রাঙ্গণে ইফতারের সময় লক্ষ্য করা যায় এক অপূর্ব দৃশ্য। সারাদিনে রোজা থাকার পর 8 থেকে 80 সকল অংশের অসংখ্য রোজদারিদের সারিবদ্ধ হয়ে ইফতার করতে দেখা যায়। ইফতার শেষে চলে নামাজ পড়ার পালা। আর এইভাবে 1 মাস ব্যাপী চলবে পবিত্র এই রমজান উৎসব। আসলে আজকে যে আপনি আমাদের সামনে আইছেন, আমাদের এই মাসটার নাম আরবি 12 মাসের মধ্যে এটা একটা মাস যেটার নাম রমজানুল মুবারক, মানে রমজান মাস, যেই মাসে সমস্ত মুসলমানেরা রোজা রাখেন। কেউ কেউ হয়তো ছাড়াই, সে ব্যাপারে আমরা জানি। তো যত মুসলমান বালিগ পুরুষ এবং মহিলা আছে যারা সাবালক হয়ে গেছে, তাদের উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। যদি কোনো কঠিন রোগে আক্রান্ত না হয় অথবা অন্য কোনো সফরে বা বিভিন্ন জায়গাতে কোনো এরকম শরীয়ত মোতাবেক যদি কোনো বিপদ আপদে না থাকে, তাহলে তার উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। মনে করেন 50,000 টাকার মতো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর পরিমাণ যদি মাল সম্পদ থাকে, তার উপর আল্লাহ পাক যাকাতকে ফরজ করেন। আর সেই জাকাতটা এতিম, মিসকিন, গরিব যারা আছেন তাদের উপরে খরচ করা হয়। আর শুধু মুসলমানেরা নিজেরা ঈদ করে তাই নয়, যারা গরিব আছে তাদেরকেও ফিতরা দিতে হয়। ঈদের নামাজে যাওয়ার আগে আগে তাদেরকে ফিতরা দিতে হয়। আর যাদের কাছে ওই পরিমাণ টাকা আছে, যেই পরিমাণটা আমি স্বর্ণর উপর বলেছি, শতকরা 2.5 টাকা, মানে 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা, মানে 2,500 টাকা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে, এতিমদেরকে বন্টন করে। আর যারা সঠিক প্রকৃত মুসলমান তারাই এই কাজটা করে। আর রোজার দিনে যারা প্রকৃত মুসলমান তারাই রোজা রাখে। অনেকে আছে রোজা রাখে না, আসলে তারা প্রকৃত মুসলমান না। রোজার মাসে দৈনিক মোটামুটি 3-4 হাজার টাকা বিক্রি আছে। আর এখানে পেঁয়াজি পাওয়া যায়, গুলগুলা পাওয়া যায়, পাপড় পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, চপ পাওয়া যায়, চানা, বুট, মটর,
মুড়ি এগুলো পাওয়া যায় আমাদের এখানে। একদম আমরা যারা রোজা রাখে তারা এই বেডগুলো ব্যবহার করে। তাছাড়া এমনি যুবক ছেলেরাও অনেকেরা নিতে আসে খাওয়ার জন্য। আমি এই দোকানটা করতেছি আজ প্রায় 14-15 বছর। মসজিদ রোড, সোনামুড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিওয়াইএফ, টিএসইউ, নারী সমিতি ও গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমাধীন বীরচন্দ্র বনু মনপাথর বাজারে। রাজ্যের শান্তি সম্প্রীতি ও ঐক্য উন্নয়নের স্বার্থে অঞ্চলভিত্তিক টিওয়াইএফ, টিএসইউ, নারী সমিতি ও গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমাধীন বীরচন্দ্র বনু মনপাথর বাজারে। নারী থেকে যুবক বৃদ্ধ সবার উপস্থিতি ছিল লক্ষণীয়। সিপিআইএম এর 4টি গণসংগঠন বিভেদকামী শক্তিকে প্রতিহত করার এবং 184 জন রাজার রাজত্বের কথাও তুলে ধরেন বক্তারা। এর পাশাপাশি কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি তীব্র সমালোচনা করেন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার এই রাজ্যের বাম সরকারকে বহু দিক থেকে বঞ্চনা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা। বিজেপি সরকার এখন আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলাতে দেশের পক্ষে কোন জাতিগোষ্ঠীর, কোন শ্রমিক শ্রেণী অংশের মানুষের, কোন গরিব অংশের মানুষের জন্য এটা ভাবতে পারে না। খুব দুঃখজনক ঘটনা। আবারও চৌধুরী এলাকানি উপজাতি যুব ফেডারেশন, গণমুক্তি পরিষদ, নারী সমিতি, টিএসইউ ইলেকশনের পরে এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক বলরাম রিয়াং, রমণী দেববর্মা, জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য পরীক্ষিত মুরা সিং এবং সভাপতিত্ব করেন উর্মিলা রিয়াং। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিছু অসামাজিক কার্যকলাপকারী লোকের কারণে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে শহর সোনামুড়ার ঐতিহ্যকে। সবকিছু জেনেও প্রশাসন নির্বিকার। মিশ্র জনবসতির শহর সোনামুড়া ধীরে ধীরে এটি উন্নত থেকে উন্নততর রূপ নিচ্ছে। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকাটিও সেজে উঠেছে বিভিন্ন নির্মাণ কার্যে। এত সুন্দর সোনামুড়া শহরকে কুলসিত করছে কিছু সমাজ স্বার্থ বিরোধী জনগণ। সোনামুড়া শহর এলাকায় সোনামুড়া নগর পঞ্চায়েত কার্যালয়ের ঠিক উল্টো দিকে নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের পাশেই সরকারিভাবে নির্মিত হয়েছে একটি দ্বিতল ঘর, যার নিচের তলায় অসংখ্য দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসেছে, আর ওপরতলায় রয়েছে সোনামুড়া প্রেস ক্লাব এবং বিদ্যুৎ দপ্তরের অফিস ঘর সহ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। স্থানীয় দোকানদারদের অভিযোগ, সন্ধ্যার পরেই এই দালানের ছাদের উপর আস্তানা বাঁধে ভদ্রতার মুখোশধারী সমাজের কিছু লোক। ছাদের ওপর তারা সাজিয়ে বসে তাদের মদ ও জুয়ার আসর। সারা রাত আনন্দ ফুর্তি করার পর তারা আবার ডুব দেয় শহরের কোনো অলিগলিতে। সকাল হলে যখন দোকানদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন, তখন তারা দেখতে পান ওই মুখোশধারী ভদ্রলোকের ফেলে যাওয়া নেশা সামগ্রী। দ্বিতল দালানে সর্বোচ্চ পড়ে থাকতে দেখা যায় নামি দামি কোম্পানির মদ, কোরেক্স ও সিগারেট। সোনামুড়া নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের পাশে এই দ্বিতল দালানে সমাজের যে কুলসিত রূপটি ধরা পড়ে তা প্রভাব ফেলতে পারে ভবিষ্যৎ প্রজন্মের উপর। এই ঘটনা একদিন বা দুদিনের নয়, প্রায়শই একই চিত্র সকলের চোখে ধরা পড়ে। দালানটির দ্বিতল বেয়ে ছাদে ওঠার মুখে একটি দরজা ছিল বহুকাল পূর্বে, কিন্তু সমাজ স্বার্থ বিরোধীরা ভেঙে তছনছ করে দিয়েছে সে দরজাটি। এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কেউ যে কোনো সময় আস্তানা গাড়তে পারে এই দালানে। যেখানে এই দ্বিতল দালানটি রয়েছে তার থেকে ঢিলছোড়া দূরত্ব রয়েছে সোনামুড়া থানা, কিন্তু কেউই কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। এরকম পরিস্থিতি সমাজের নতুন প্রজন্মকেও যে অন্ধকার দিকে ঠেলে দেবে তার বলার অপেক্ষা রাখে না। আর সোনামুড়া নগর পঞ্চায়েত কার্যালয়ের চোখের সামনেই এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। এখন প্রশ্ন উঠেছে সাধারণের মধ্যে, দপ্তর নির্বাক কেন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজ্ঞাত পরিচয়হীন 50 ঊর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিঞ্জই বাজারের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে। এক অজ্ঞাত পরিচয়হীন 50 ঊর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিঞ্জই বাজারের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিও অজিত প্রতাপ সিং, ওসি সন্তোষশীল সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। ঘটনার বিবরণী জানা যায়, দীর্ঘ 2 মাস যাবৎ একজন ভবঘুরে মহিলা তেলিয়ামুড়া থানা তুইসিঞ্জই এলাকায় ঘুরছিল। বৃহস্পতিবার সকালে পথ চলতি এলাকাবাসী দেখতে পেয়ে ওই মহিলার মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষের সাথে কথা বলে পুলিশ এলাকার কেউ এই মহিলার পরিচয় জানে না বলে জানায় পুলিশকে। তবে এলাকাবাসী জানায় প্রায় 2 মাস যাবৎ এই মহিলাকে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে তারা। তবে ওই এলাকার এক মহিলা জানায়
শান্ত স্বভাবের এই ভবঘুরে মহিলা প্রায়ই বিভিন্ন বাড়িতে যেত, খাবার পেলে খুশি হতো। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তেলেমুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। আমি তো দেখতাম বাজার, আমরা বাজারে 4-5 দিন ধরে আমি আমার নজরে পড়ছে। তো কালকে রাত্রেও দেখছি, কালকে সন্ধ্যার সময় যাই বলে দেখছি এখানে এর ভিতরে ঘোরাঘুরি করতে হবে। এখন কি হয়েছে? তখন শুনলাম মারা গেছে স্টাফ আইলে। ছেলে না মেয়ে? তো মায়ের লোক। কত বয়স? 70-75। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে তাই লাইভ সুপারহিট।